একটা ভালো খবর দিচ্ছি আপনাদের। কয়েক ঘন্টা আগে ৫ ঘন্টা ৫.৫ ঘন্টা আগে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন সাহেব পার্লামেন্টে একটা বোমা ফাটিয়েছেন। তিনি একটা বিরাট খবর দিয়েছেন। অনেকেই শুনেছেন হয়তো। কুখ্যাত বেনজির আহমদ গ্রেফতার। দুবাইতে গ্রেফতার হয়েছে সে এবং তাকে দেশে প্রত্যাবর্তন করার ব্যবস্থা করছে সরকার। আগামী ১ মাসের ভেতরে ইনশাআল্লাহ তাকে দেশে নিয়ে এসে কাঠগড়ায় দাঁড় করানো হবে। এটা খুবই ভালো সংবাদ। এই বেনজির আহমদ সম্বন্ধে, এই ঘটনা সম্বন্ধে বলার আগে আমার একটা পার্সোনাল নোট আছে। আমি বেনজির আহমদকে চিনতাম। আমার সৌভাগ্য বা দুর্ভাগ্য যাই বলেন হয়েছিল, বেনজির আহমদের সঙ্গে আমার পরিচয় হয়েছিল। প্রায় কয়েক মাস যাবৎ তাকে আমি খুবই কাছ থেকে দেখেছি। আমি যখন আমেরিকার হাওয়াইতে হনুলুলু শহরে যখন আমি এশিয়া প্যাসিফিক সেন্টার ফর সিকিউরিটি স্টাডিজ, একটা মিলিটারি কলেজ আমেরিকার, এপিসিএসএস নামে পরিচিত, প্রফেসর ছিলাম, তখন বেনজির আহমদ ২০০৮ সালে ফখরুদ্দিন মঈনুদ্দিনের সময় ওখানে ট্রেনিং এর জন্য কোর্স করতে এসেছিলেন ৩ মাসের জন্য, ৩-৪ মাস। আমার সাথে বেনজিরের যে পরিচয় সেখানেই শুরু হলো। তখন উনি একজন ডিআইজি। তো তার সঙ্গে পরিচয়ের কয়েকদিন পরেই ওখানে এক বাঙালি ভদ্রলোক আমাকে বললেন যে, "স্যার, আপনার কলেজে যে এক বাঙালি ডিআইজি এসছেন বেনজির আহমদ, উনি কদিন আগে আমার সঙ্গে দেখা হয়েছিল। তো উনি আমাকে বললেন যে হাওয়াইতে হনুলুলুতে উনি একটা বাড়ি কিনতে চান। এই $১,০০,০০০ এর ভেতরে হলেই তিনি ক্যাশ দিয়ে একটা বাড়ি কিনবেন। জায়গাটা তার খুব পছন্দ হয়েছে।" এখন আপনাদের কাছে প্রশ্ন, বাংলাদেশের একজন ডিআইজি কয় পয়সা বেতন পান? সে বেতন দিয়ে ঢাকা শহরেও তার অ্যাপার্টমেন্ট কেনার সামর্থ্য থাকার কথা না, ক্যাশ দিয়ে। উনি হাওয়াইতে হনলুলুতে $১,০০,০০০ দিয়ে $১০,০০,০০০ দিয়ে বাড়ি কিনতে চান এবং এটাই তার দুর্নীতির প্রায় প্রত্যক্ষ পরিচয় আমার সঙ্গে। আমি জানলাম এবং আমি ক্লাসে একদিন বাংলাদেশের তৎকালীন অবস্থা ২০০৮ সালে হাসিনার সেই জনতার মঞ্চ এবং লগি বৈঠা থেকে শুরু করে এই বিষয়গুলো যে বাংলাদেশের জন্য একটা সিকিউরিটি থ্রেট, বাংলাদেশ এবং পার্শ্ববর্তী অঞ্চলে ফখরুদ্দিন মঈনুদ্দিন সরকারও এই থ্রেটের একটা অংশ আমি বললাম এবং হাসিনা এবং ফখরুদ্দিন মঈনুদ্দিন সরকার যে একই সমানভাবে দায়ী বাংলাদেশে বিএনপি সরকারকে উৎখাত করে, গণতন্ত্র উৎখাত করে দেশে একটা স্বৈরতন্ত্র সৃষ্টি করার জন্য। এই কথা বলার পরে আমি জানতে পারলাম বেনজির আহমদ একজন আমেরিকান প্রফেসরকে বলেছেন যে আমি ডক্টর হাশমির বাংলাদেশ যাওয়া বন্ধ করে দিতে পারি, আমি তাকে জেলে নিতে পারি। আমি সেখানে বলেছি দেশে একটা সিভিল ওয়ারের, গৃহযুদ্ধের মতো অবস্থা, বাংলাদেশের অবস্থা খুব খারাপ। এই জন্য বেনজির আহমদ আমাকে জেলে নেয়ার হুমকি দিয়েছে। আমাকে প্রত্যক্ষভাবে বলার সাহস পায়নি। একজন প্রফেসরকে বলেছে, উনি বলছেন, "ডু ইউ নো মিস্টার বেনজির আহমদ ক্যান টেক ইউ টু জেল, হি ইজ সো পাওয়ারফুল।" আরেকটা ঘটনা বলছি। জাতিসংঘে একজন বাংলাদেশি ভদ্রলোক, আমার বন্ধু লোক, রিটায়ার করেছেন এখন। তিনি চাকরি করতেন, বড় সড় চাকরি করতেন। তিনি আমাকে বললেন যে জাতিসংঘের পুলিশ, বিভিন্ন দেশে যে পুলিশ ফোর্স ডিপ্লয় করা হয়, সেখানে বেনজির আহমদের একটা চাকরি হয়েছিল নিউ ইয়র্কে। উনি ইন্টারভিউ দিলেন, চাকরি পেয়ে গেলেন। তারপরে উনি চাকরিতে জয়েন করবেন কিনা এটা ব্যাপারে সংশয় ছিল। তাই ওই ভদ্রলোক বেনজির আহমদকে রুমে ডেকে বললেন, "তুমি কি জানো এই চাকরিটা কত বড়? মাসে $১০,০০০ এর বেশি বেতন এবং রিটায়ারমেন্টের পরে মাসে $৬,০০০ করে পেনশন পাওয়ার মতো একটা চাকরি।" বেনজির আহমদ ওই ইউএন এর ভদ্রলোককে উনি
সেক্রেটারি জেনারেল কফি আনানের সঙ্গে ভালোভাবে পরিচিত ছিলেন আমার বন্ধু। তাকে বললেন, না স্যার, দেশেই আমি ভালো আছি। মানে $10,000 চাকরি প্রত্যাখ্যান করে আজীবন $6,000, সবই কিন্তু ট্যাক্স ফ্রি বেতন বেনজির আহমদের কাছে তুচ্ছ মনে হয়েছে। বাংলাদেশে এসে ভালো আছে, তার মানে আরো বেশি টাকা কামাই করতে পারবে। এবং এই বেনজির আহমদের আরেকটা পরিচয় দরকার। 2021 সালের ডিসেম্বর মাসে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের আমলে বাংলাদেশের যে 6-7 জন সেনা ও পুলিশ অফিসারকে স্যাংশন দেওয়া হয়েছিল, যে এরা আমেরিকা যেতে পারবে না কোনোদিন, তার ভেতরে বেনজির আহমদ একজন। বেনজির আহমদ গোপালগঞ্জের, বেনজির আহমদ মানে হাসিনা, হাসিনা মানে বেনজির আহমদ। এদের যেটা বলে দুজনেরই এক দড়িতে ফাঁসি চাই, বলাটাই সমীচীন ব্যাপার। তো যাই হোক, আপনাদের সবাইকে প্রীতীয় শুভেচ্ছা জানিয়ে আজকের আলোচনা শুরু করছি। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আলোচিত ঘটনা, সেজন্য একটু মনোযোগ দিয়ে শুনবেন, পুরোটা দেখবেন এবং আমার কথা ভালো লাগলে শেয়ার করবেন, এবং যদি মনে করেন যে আমার চ্যানেল সাবস্ক্রাইব করা যায় তাহলে সাবস্ক্রাইব করবেন, খুব খুশি হব। বাংলাদেশের সাবেক পুলিশ মহাপরিদর্শক বেনজির আহমদের দুবাইয়ে গ্রেপ্তার হয়েছেন, এটা আমরা জানলাম 6 ঘন্টা আগে। এই ঘটনা নিয়ে জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদের কি বক্তব্য দিয়েছেন, এক্সট্রাডিশন প্রক্রিয়া কিভাবে এগোবে, এর আইনি, প্রশাসনিক ও রাজনৈতিক তাৎপর্য কি, সেটাই আজকের আলোচ্য বিষয়। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, এবং শেষ পর্যন্ত না দেখলে বুঝতে পারবেন না ঘটনাটা। 12 জুন, পরশুদিন, সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে সাবেক আইজিপি বেনজির আহমদকে গ্রেপ্তার করা হয় দুদিন আগে। দুর্নীতি দমন কমিশনের দায়ের করা মামলায় ইন্টারপোলের রেড নোটিশের ভিত্তিতে দুবাই পুলিশ এই অভিযান চালায়। আবুধাবির ফেডারেল ক্রিমিনাল পুলিশ বাংলাদেশকে আনুষ্ঠানিকভাবে এই তথ্য জানিয়েছে। বেনজির আহমদ 2024 সালের পর, হাসিনার উৎখারের পর দেশ ত্যাগ করে। কিভাবে করে সেটা আমরা জানি না, কারা তাকে দেশ থেকে সাহায্য করেছেন সেটাও আমরা জানি না, আমরা সন্দেহ করতে পারি মাত্র। যাই হোক, তার বিরুদ্ধে দুর্নীতি, অর্থ পাচার, জালিয়াতি সংক্রান্ত একাধিক মামলা রয়েছে। আপনারা দেখেছেন খবরের কাগজে, টিভিতে কিভাবে বিশদ বিবরণ দিয়ে জানানো হয়েছে বেনজির কত হাজার কোটি টাকার মালিক অবৈধভাবে। কিন্তু মামলাগুলোর পেনাল কোডের 420, 467, 468 ও 471 ধারা সহ প্রিভেনশন অফ করাপশন অ্যাক্টের বিভিন্ন ধারা অনুযায়ী গ্রেপ্তার করা হয়েছে। 420 ধারা আপনারা জানেন যে ধোঁকাবাজি, মানুষকে ধোঁকা দিলে এখনো বলি ওই লোকটা একটা 420, সেই বেনজির আহমদও কিন্তু একজন 420, ধোঁকাবাজি করে মানুষকে ঠকিয়েছে। দুদকের অভিযোগ অনুসারে তার বিরুদ্ধে কোটি কোটি টাকার অর্থ পাচার ও সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। এই গ্রেফতারকে অনেকে বিচারহীনতার সংস্কৃতির বিরুদ্ধে একটা উল্লেখযোগ্য পদক্ষেপ হিসাবে দেখছেন, আমিও তাই মনে করি। জাতীয় সংসদের 300 বিধির আওতায় স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বক্তব্য দিলেন। তিনি এই গ্রেফতারকে বাংলাদেশ পুলিশের ঐতিহাসিক সাফল্য বলে অভিহিত করেছেন। মন্ত্রী বলেন, এর মাধ্যমে আমরা বিচারহীনতার সংস্কৃতি থেকে বের হয়ে আসতে সক্ষম হব ইনশাআল্লাহ। অপরাধী যত শক্তিশালী হোক না কেন, আইনের ঊর্ধ্বে কেউ নয়। এটি দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় একটা মাইল ফলক হয়ে থাকবে। আমরা বলছি ইনশাআল্লাহ এটাই যেন হয়। সালাউদ্দিন সাহেব আরো জানান যে গ্রেপ্তারের 30 দিনের মধ্যে বেনজির আহমদকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু হয়েছে অলরেডি। স্বরাষ্ট্র মন্ত্রণালয় ইতিমধ্যে প্রয়োজনীয় প্রস্তাব অনুমোদন করেছে এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে কূটনৈতিক চ্যানেলে যোগাযোগ চলছে।
এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, বেনজির আহমদকে কিভাবে বাংলাদেশে ফিরিয়ে আনা হবে? চলুন ধাপে ধাপে দেখি। আইনি ভিত্তিটা কি? বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে বাইল্যাটারাল এক্সট্রাডিশন চুক্তি এবং নিরাপত্তা সহযোগিতা চুক্তি বিদ্যমান। মানে ইউএইর কোনো অপরাধীকে বাংলাদেশে গ্রেপ্তার করা হলে বাংলাদেশ তাকে ইউএইতে ফেরত দেবে এবং ইউএই বাংলাদেশি কেউ কোনো ক্রিমিনাল যাকে বাংলাদেশের আদালত চাইছে ধরা পড়লে ইউএই তাকে বাংলাদেশে প্রত্যাবর্তন করবে। সে অনুযায়ী এই ঘটনা ঘটিত হলো। ইন্টারপোলের রেড নোটিশের ভিত্তিতে দুবাই পুলিশ গ্রেপ্তার করে। তারা বাংলাদেশের পুলিশের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো এনসিবি কে অবহিত করে। এখন ফর্মাল এক্সট্রাডিশন রিকোয়েস্ট, গ্রেপ্তারের 30 দিনের ভেতরে আনুষ্ঠানিক অনুরোধ পাঠাতে হবে। প্রক্রিয়াটা স্বরাষ্ট্র মন্ত্রণালয় শুরু করবে। আদালতে গ্রেপ্তারি পরোয়ানা, চার্জশিট, মামলার বিস্তারিত বিবরণ, অভিযোগ পত্র, ব্যক্তির পরিচয় পত্র, সব দলিল আরবি ভাষায় অনুবাদ করে সার্টিফাইড করতে হবে, প্রথম পদক্ষেপ। এবং ইউএইর মিনিস্ট্রি অফ জাস্টিস রিকোয়েস্ট রিভিউ করবে। পাবলিক প্রসিকিউশন এবং আদালতে শুনানি হবে বন্ধ কক্ষে। অভিযুক্ত ব্যক্তি বেনজির আত্মপক্ষ সমর্থন ও আপিলের সুযোগ পাবে। শেষ অনুমোদন এক্সিকিউটিভ অথরিটি, ক্যাবিনেট বা প্রেসিডেন্ট থেকে আসে। মানে ইউএই প্রেসিডেন্ট বা ক্যাবিনেট লাস্ট ডিসিশন নেবে যে তাকে বাংলাদেশে ফেরত পাঠানো হবে কিনা। অনুমোদিত হলে দুবাই কর্তৃপক্ষ বাংলাদেশ পুলিশের কাছে ব্যক্তিকে হস্তান্তর করবে। সাধারণত বিমান যোগে স্থানান্তর করা হয়। পুরো প্রক্রিয়া কয়েক সপ্তাহ থেকে কয়েক মাস লাগতে পারে। আপিলের কারণে বিলম্ব হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই 1 মাসের ভিতরে সমস্ত প্রক্রিয়া শেষ করলেও বাংলাদেশের দিক থেকে কবে আমরা বেনজিরকে ফেরত পাবো সেটা এখনো সময়ের ব্যাপার। তবে আমরা ফেরত পাবো তাকে, এই আশায় আমরা করছি। এই গ্রেপ্তার কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলে ধরেছে। আইনের শাসন, উচ্চপদস্থ কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা পরিচালনা ও বিদেশে গ্রেপ্তার দেখিয়ে দেয় যে কেউই আইনের ঊর্ধ্বে নয়। এটি বিচার ব্যবস্থার সক্ষমতা বৃদ্ধি করতে পারে। পুলিশ বাহিনীর ভাবমূর্তি, সাবেক আইজিপির বিরুদ্ধে অভিযোগ পুলিশ বাহিনীর মধ্যে সংস্কারের প্রয়োজনীয়তা তুলে ধরে, যে আপনি বেতন পান কত আর কত টাকার সম্পত্তি, এটা বাংলাদেশেই নির্ণয় করা যাবে। এবং বহু বহু হাজার ব্যক্তিকে বর্তমান আজ 14 জুনে ধরলে তাদের জেলখানায় নিয়ে বিচার করা সম্ভব। এবং আমি মনে করি অনেক দেশের মতো দুর্নীতির জন্য ন্যূনতম শাস্তি হওয়া উচিত ফাঁসি কাষ্ঠে ঝুলানো। আমি এটা মনে করি। এটা না হলে দুর্নীতি উৎপাটিত হবে না। এখন কি মনে করেন পুলিশ বা সিভিল সার্ভিসে, আদালতে বিচারকরা ঘুষ খাচ্ছেন না? নিশ্চয়ই খাচ্ছেন। ইঞ্জিনিয়াররা ঘুষ খাচ্ছেন না? নিশ্চয়ই খাচ্ছেন। ডাক্তাররা খাচ্ছেন না? নিশ্চয়ই খাচ্ছেন। বিভিন্নভাবে সারা দেশের রন্ধ্রে 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 দুর্নীতি। দুর্নীতি ছাড়া সুনীতির কোনো লেশমাত্র আমি দেখি না। এখন আন্তর্জাতিক সহযোগিতা, ইন্টারপোল ও ইউএই সাথে সমন্বয়ে বাংলাদেশের কূটনৈতিক ও আইনি সক্ষমতা প্রমাণ করছে। ভবিষ্যতে যেন এটা পূর্ণাঙ্গভাবে এটা সক্ষমতাটা প্রমাণিত হয় বেনজির আহমদকে বাংলাদেশে নিয়ে আসার মাধ্যমে। চ্যালেঞ্জ রয়েছে। এক্সট্রাডিশন সফল হলেও মামলার স্বচ্ছতা, প্রমাণের মান ও ন্যায্য বিচার নিশ্চিত করতে হবে, অন্যথায় জনআস্থা ফিরবে না। তাড়াহুড়ো করে 7 দিনই তার বিচার করে ফেলবেন, তাহলে লোকে মনে করবে এর ভিতরে প্রতিহিংসা রয়েছে। তবে এই বিচার যদি 6 মাস, 1 বছর, 10 বছর, 15 বছর, 20 বছর দীর্ঘায়িত হয়, যেটা বাংলাদেশে হচ্ছে। ইউনূস আমলে যাদের গ্রেপ্তার করা হয়েছিল, যাদের ফাঁসির রায় হয়ে গিয়েছিল, ওসি প্রদীপ এখনো জীবিত।
বিচারক বলছেন 7 ওয়ার্কিং ডেজ এর ভেতরে তাকে ফাঁসি দিতে হবে। এটা প্রায় 1.5 বছর আগের ঘটনা। কোনো অজানা কারণে এখনো সেই ওসি প্রদীপ জীবিত জেলখানায় রয়েছে। এমনও হতে পারে তাকে গায়েব করে দেওয়া হবে। ওসি প্রদীপ কোথায় গেল আমরা জানতেও পারবো না। কেননা রন্ধ্রে রন্ধ্রে করাপশন। বিচারকদের পার্সেন্ট আমি বলতে পারবো না, কমপক্ষে 90% বা তার বেশি দুর্নীতিগ্রস্ত, টাকার জন্য হা করে আছে কুমিরের মতো। যদি সফলভাবে দেশে ফিরিয়ে আনা হয় এবং সুষ্ঠু বিচার হয়, তাহলে এটি দুর্নীতির বিরুদ্ধে একটা শক্তিশালী বার্তা হবে। অন্যদিকে যদি প্রক্রিয়ায় বিলম্ব বা জটিলতা দেখা দেয়, তাহলে সমালোচনা বাড়তে পারে। আমি মনে করি একটা স্পেশাল ট্রাইব্যুনাল করে সর্বাধিক 3 মাসের ভেতরে যদি বেনজির আহমেদকে ফাঁসি বা যাবজ্জীবন কারাদণ্ড দেয়া না হয়, তাহলে ধরে নেবেন বেনজির পিছলে বের হয়ে চলে যাবে, তাকে আটকাতে পারবেন না। আপনারা এদিকে দৃষ্টি রাখেন, রাস্তায় নামেন, দয়া করে আপনাদের আওয়াজ তোলেন যে বেনজিরের যেন অবিলম্বে বিচার হয় এবং বিচারে তার ফাঁসি বা যাবজ্জীবন যেন নিশ্চিত করা হয়। আপনারা নিষ্ক্রিয় থাকলে শুধু এটা খবর হিসাবে যদি মনে করেন, তাহলে বেনজিরদের মতো আরো হাজার হাজার বেনজির আছে, তাদের কোনো বিচার হবে না, দেশে আইনের শাসন হবে না, দল কানা হবেন না। আমার দলের লোক সুতরাং সে ভালো, সে অন্য দলের লোক, তার বিচার কর। এটা আজকে সালাউদ্দিন সাহেবের বক্তব্যে ফুটে উঠেছে। তিনি যখন পার্লামেন্টে বলেন বেনজির আহমেদের এই গ্রেপ্তার হওয়ার ব্যাপারটা, পার্লামেন্টে সরকারি দলীয় এবং বিরোধী দলীয় সদস্যবৃন্দ, এমপিরা টেবিল চাপড়ে প্রচন্ড রকম ভাবে এটার জন্য আনন্দ প্রকাশ করেন। তখন সালাউদ্দিন সাহেব এই বেনজিরের গ্রেপ্তারের পরে আরেকটা দুর্নীতির কথা বললেন এবং তিনি পার্লামেন্টে খুব সুন্দর করে স্পিকারকে বলেছেন যে, মাননীয় স্পিকার মহোদয়, আমার কাছে আরেকটা খুবই গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে, তবে এইবার বিরোধী দলের সবাই টেবিল চাপড়ে এই খবরটাকে অভিনন্দন জানাবেন, সেটা হবে না। সে খবরটা কি? জামাতে ইসলামীর ছাত্র শিবিরের একজন অ্যাসিস্ট্যান্ট আন্তর্জাতিক বিষয় সম্পাদক, সেটা কি জিনিস জানি না, জনৈক জিশান মিয়া, তিনি এক মেয়ের সঙ্গে অবৈধ প্রেম করে তাকে গর্ভবতী করে দেয় এবং তাকে তার গর্ভপাত করায় ভয় দেখিয়ে, এবং সেই মেয়ে তাকে বিয়ে করার জন্য চাপ দেওয়ার ফলে সে নাকি এখন গায়েব হয়ে গেছে, তার নিখোঁজ হওয়ার সংবাদ আসছে। তার মানে সে পালিয়ে এখন গা ঢাকা দিয়ে রয়েছে। যেহেতু এটা জামাত ইসলামের একজন সদস্যের কথা সালাউদ্দিন সাহেব বললেন, এখন কিন্তু আর কেউ টেবিল চাপড়ে ওই বিরোধী দল থেকে জামাত ইসলামের সদস্যরা অভিনন্দন জানাবে না। যেটা প্রচ্ছন্ন রয়ে গেল সেটা হলো আমাদের দেশে দল কানা লোকের সংখ্যা অনেক বেশি। তারা অস্বীকার করবে এই লোক আমাদের দলেই বিলং করে না, আর যদি করে এই ধরনের অপরাধ সে করে নাই। সুতরাং দর্শক, আপনাদের মতে এই ঘটনা দেশের আইন শৃঙ্খলা ও দুর্নীতি দমনে কতটা প্রভাব ফেলবে, কিভাবে ফেলবে, সেটা কমেন্ট সেকশনে বিস্তারিত জানান। আজকের এই বিস্তারিত বিশ্লেষণ আপনাদের কাছে তথ্য সমৃদ্ধ মনে হয়েছে বলে আশা করি। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে প্রেস করে রাখুন। এমন সব গুরুত্বপূর্ণ জাতীয় ইস্যু নিয়ে নিয়মিত আলোচনা করব। আগামীকাল 15 জুন রাত 8টায় গাইবান্ধার এই মূর্তি বিতর্ক নিয়ে আমার টিমের এক সদস্য মাহবুবুর রহমান, তিনি নিজে গাইবান্ধার ওই মন্দিরের ওখানে গিয়েছেন, মূর্তিগুলো দেখেছেন এবং যারা এর উদ্যোক্তা তাদের সঙ্গে কথা বলেছেন। আমি তাদের এই ডকুমেন্টারি গুলো ছবি সহ সবকিছু নিয়ে, কত বড় মূর্তি, কারা এর পেছনে, উদ্দেশ্যটা কি, কারা কারা বিরোধিতা করছে, কারা কারা এর পক্ষে রয়েছে, বিরোধিতাটা কেন হচ্ছে, সবকিছু জানিয়ে একটা ডকুমেন্টারি করব। যে আমার যে টিমের যে মেম্বার মাহবুবুর রহমান ওখানে গিয়েছেন, তাকে আমি ইন্টারভিউ করব। তিনি এখানে অনেক তথ্য আপনাদের সামনে
তুলে ধরবেন। আশা করি এই মূর্তি বিতর্কের এই আলোচনাটা আপনারা মন দিয়ে শুনবেন এবং সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে।